প্রথমে অভিযোগ হয়েছে যে তালিকা সঠিক হয়নি। আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের যে হাই পাওয়ার টিম এটা এসেছেন, এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এসেছি। যেদিনে সুনামগঞ্জের এই অতিবৃষ্টির কারণে ফসল ডুবে যাচ্ছিল, উনি যে কত ব্যতিব্যস্ত হয়ে পড়েছিলেন সেটি আমরা তার সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি। উনি তাৎক্ষণিকভাবে অনেক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। কেন দিয়েছেন? বর্তমান সরকার একটি জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকার। আমার মনে হয় যে সুনামগঞ্জে যারা আছেন তারা এই ধরনের দুর্যোগ ঘটলে এত বড় টিম এসে আপনাদের পাশে দাঁড়িয়েছে, নজির বোধহয় নেই। এইটার কারণ হলো এই সরকার জনবান্ধব সরকার, জনগণের ম্যান্ডেট প্রাপ্ত, জনগণের কাছে আমাদের জবাব দিতে রয়েছে। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিভাবে কাজ করছেন এটা আপনারা সবাই বুঝতে পারেন, বোঝার চেষ্টা করবেন। 5ই আগস্টের মতো আর চলবে না, চলা উচিত না। সে কারণে আমরা যেন আমাদের যার যার দায়িত্বের মধ্যে আছি সেই দায়িত্বটা যেন আমরা সঠিক, নির্ভুল এবং দুর্নীতিমুক্ত ভাবে করার চেষ্টা করি। এটা হলো প্রথম মেসেজ আমার। আর বিষয়গুলো হলো যে তালিকা নিয়ে যে অভিযোগ হয়েছে, আমাদের মাননীয় সংসদ সদস্য মিলন ভাই বলেছেন আমরা এটা সময় দিতে চাই, সময় দিয়ে নিখুঁতভাবে আপনারা তালিকাটা প্রস্তুত করুন। এবং আমি মনে করি মাননীয় উপদেষ্টারা যখন তালিকা প্রস্তুত হবে, ওনারা এটার উপদেষ্টা থাকবেন, এটা ক্রস চেক করবেন ওনারা, তারপরে আমরা এটাকে গ্রহণ করব। অবশ্যই ওনাদের সঙ্গে পরামর্শ করবেন। আর এখানে আমাদের অর্থ পরিকল্পনা উপদেষ্টা মহোদয় এসেছেন, তার আসার কারণ কি উনি ব্যাখ্যা করেছেন, বুঝতেই পাচ্ছেন। এটার একটি সুষ্ঠু পরিকল্পনা প্রয়োজন রয়েছে। প্রতি বছরেই এই ধরনের ঘটনা ঘটবে আর কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে, এটা তো কোনো অবস্থাতে মেনে নেওয়া যায় না। তো এই পরিকল্পনাটা স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী করতে হবে। অভিযোগ এসেছে পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে যে সরকারের অর্থ অর্থাৎ জনগণের অর্থ এমন কিছু প্রকল্প বাস্তবায়ন করা হয় যেটা কার্যকরী নয়। কেন এটা হবে? এটা গবেষণা করে যাতে এমন কিছু আমরা করতে চাই যেটি দীর্ঘদিনের এই এলাকার মানুষের কষ্টের কারণ। কারণ আমি জানি সুনামগঞ্জ এক ফসলি অঞ্চল, শুধু বড় মৌসুমটা হয়, এটা দিয়ে সারা বছর চলে তারা। সেটা যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং জনগণের টাকা যাতে আর এভাবে অপচয় করা না হয়, সেইভাবে আপনারা প্রকল্প তৈরি করার চেষ্টা করবেন। শুধুমাত্র ঠিকাদার পোষানোর জন্য আর কিছু এদিক ওদিক করানোর জন্য আর যেন ভবিষ্যতে কোনো প্রকল্প তৈরি করা না হয়। আমি মাননীয় অর্থ এবং পরিকল্পনা উপদেষ্টা মহোদয়কে বলবো যে ওনারা ওই ধরনের পরিকল্পনা যাতে এই হাওড় অঞ্চলে দেন। আর কৃষির বিষয়ে আমাদের কৃষি মাননীয় মন্ত্রী বলেছেন, আমি আসার সময় অনেক কথা বলেছি, একসঙ্গে একই গাড়িতে এসেছি। আমি বলেছি যখন ধান ডুবে যায় তখন হারভেস্টার যেগুলো দেয়া হয় এগুলো কাটতে পারে না। আপনি বহির্দেশের সঙ্গে আলোচনা করেন পানির নিচ থেকে কিভাবে কাটা যায়, এরকম প্রযুক্তি নিশ্চয়ই আবিষ্কার করা সম্ভব বা কোথাও আছে হয়তো। আর এটা শুকানোর ব্যবস্থাটা তাৎক্ষণিকভাবে করতে হবে যাতে তারা না যায়। আমাদের দেশীয় প্রযুক্তিও আছে এটা, সেটা যদি আমরা ব্যবস্থা করতে পারি, কৃষককে যদি আমরা সাপোর্ট দিতে পারি, তাহলে হয়তো ওই বর্ষাকালও দেখা যাবে যখন 3 দিন 5 দিন 7 দিন রোদের দেখা পাচ্ছে না, ওই সময় কিন্তু কাটা ধানও গাছ গেজে যায়, তখন এটা তারা শুকনার ব্যবস্থাটা করতে পারে। এটি গেল আমাদের বিষয়গুলো। আপনারা সবাই জানেন যে বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ। পৃথিবীর মধ্যে যে 9টি দেশ দুর্যোগের মধ্যে সবচেয়ে বেশি, তার মধ্যে বাংলাদেশ একটি। এটি ষড়ঋতুর দেশ। কোনো না কোনো দিন, মাসের তো দূরে না, কোনো না কোনো দিন কোথাও না কোনো দুর্যোগ ঘটে। মানব সৃষ্ট দুর্যোগ হয়, প্রাকৃতিক দুর্যোগ হয়, জলবায়ুর কারণে দুর্যোগ হয়। প্রতিটি ব্যাপারে আমরা মানুষের পাশে থাকি। আমার মন্ত্রণাটা হচ্ছে একটি মানবিক মন্ত্রণালয়, সবসময় আমরা পাশে থাকি। ঠিক মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সেইভাবে নির্দেশনা দিয়েছেন যে এই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আপনাদের দাঁড়াতে হবে। আমরা একটা পরিকল্পনা নিয়েছি, ইতিমধ্যে গণমাধ্যমের মাধ্যমে জেনেছেন যে আগামী 3 মাস আমরা কিছু আর্থিক সহায়তা এবং কিছু খাদ্য সহায়তা দিব ওনাদের। তো সেখানে আমরা 3টি
স্তর করতে বলেছি। যারা অতি ক্ষতিগ্রস্ত হয়েছে অতিমাত্রায় তাদের একটা তালিকা করবেন, যারা মাঝারি ধরনের ক্ষতিগ্রস্ত তাদের একটা তালিকা করবেন, যারা অল্প ক্ষতি তাদের একটা তালিকা করবেন। এখানে তালিকা করার ক্ষেত্রে একটি খেয়াল রাখতে হবে, এমন কিছু আহ, কি বলবো আর্থিকভাবে হয়তো সচ্ছল রয়েছে, তার ক্ষতি সে হয়তো পোষায় নিতে পারবে, কিন্তু এমন কিছু কৃষক আছে যার ওটাই সম্বল ছিল। সেই জিনিসটা আপনারা বেশি বিবেচনায় নিয়ে আসবেন তালিকা করার ক্ষেত্রে। অনেকে আমার মাননীয় সংসদ সদস্য দাবি করেছেন যে এটা যাতে চলমান থাকে। তো এটা আমাদের যেহেতু জুন পর্যন্ত এই বাজেট আমাদের, তারপরে জুনের বাজেটের পর আমরা এটা দেখব কিভাবে এটা অব্যাহত রাখা যায়। এখানে আমাদের জেলা প্রশাসনের কাছে আমাদের সব সময় কিছু রিজার্ভ বা স্থিতি রাখি আমরা জরুরি ভিত্তিতে, জিআর গ্যাস, জিআর চাল, তারপরে শুকনো খাবার, যদি ওটা নাম দেওয়া হয় কিন্তু শুকনো খাবারের প্যাকেটে অনেক কিছু থাকে, একটু আগে আপনারা শুনেছেন। তা আমি আশা করি যে নির্ভুল তালিকাটা সবচেয়ে আমাদের জন্য জরুরি। এটাকে অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করে দিবেন, একটু বিলম্ব হোক কিন্তু সেটা যেন নির্ভুল হয়। এগুলো নিয়ে সবসময় অভিযোগ ওঠে, সবসময় আলোচনা আসে, এগুলো আলোচনার মধ্যে আমরা থাকতে চাই না। একটু পরিশ্রম করেন। মাননীয় প্রধানমন্ত্রী যেখানে 18 ঘন্টা পরিশ্রম করে, ব্লক সুপারভাইজাররা এমার্জেন্সির সময় যদি একটু পরিশ্রম না করেন, একটু আগে আলোচনা হলো যে অনেক ব্লক সুপারভাইজারকে কৃষকরা চিনে না, এটা তো হতে পারে না, চিনতে হবে, যেতে হবে। অন্য অন্য যারা আছেন মাঠ পর্যায়ে কর্মচারী কর্মকর্তা, তারা একটু শ্রম দিবেন, জনপ্রতিনিধিদের সঙ্গে পরামর্শ করবেন, কারণ ওনারা সবচেয়ে বেশি ঘনিষ্ঠ জনগণের সঙ্গে। আমি কথা আর বাড়াই না, আমি মনে করি এখানে আর একটা সমস্যা রয়েছে, সেটা হলো বজ্রপাত। এটা নিয়ে আমাদের 71 বিধিতে প্রশ্ন করেছিলেন মাননীয় সংসদ সদস্য। আমি বলেছি যে আমরা একটা আগামী শুকনা মৌসুমে পরিকল্পনা গ্রহণ করব, আপনারা অ্যাসেসমেন্ট করবেন জেলা প্রশাসন থেকে। আমার এখানে ডিআরও নাই, আমরা চেষ্টা করবো একজন ডিআরও কে পোস্টিং করার জন্য। অ্যাসেসমেন্ট করবেন। আমরা হাওর অঞ্চলগুলোতে আমরা শেড বানিয়ে দিতে চাই, যেমন আমাদের বন্যা আশ্রয় কেন্দ্র রয়েছে, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র রয়েছে। ওটা অনেক বড় বিশাল প্রজেক্ট, এত বড় বড় আমরা করব না, আমরা ছোট আকারে করব, ঘন ঘন করব। সেইটার মধ্যে আমরা ওই বজ্র নিরোধক টাওয়ার বসাই দিব এবং আমরা সাইরেন রাখবো। আকাশে যখন এই ধরনের মেঘের ঘন ঘটা আসবে, সিগন্যাল থাকবে, আমরা সমস্ত কৃষককে ওই ঘরে আশ্রয় নেওয়ার জন্য আহ্বান জানাবো। তো এটার জন্য জরুরি একটা অ্যাসেসমেন্ট দরকার, এটা আমরা আমাদের মন্ত্রণালয় থেকে করব। সাম্প্রতিক সময় আপনারা জানেন যে সারা বাংলাদেশে এই বজ্রপাতে প্রায় সময় মৃত্যুর কারণ হচ্ছে। এখানে যারা মৃত্যুবরণ করে তাদের তো জীবনের মূল্য দেওয়া সম্ভব হয় না, আমরা কিছু আর্থিক সহায়তা দিই তার সৎ কাজের জন্য, পরিবারটাকে সাহায্য করার জন্য। এটার পরিমাণ কম ছিল, এটা আমরা ডাবল করতেছি এবার। আর একটা জিনিস সংযোজন করেছি এবার আমরা নীতিমালায়, সেটি যে গবাদি পশুও মারা যায়, বন্যাও মারা যায়, বজ্রপাতও মারা যায়, এটার কোনো ব্যবস্থা ছিল না, এটা আমরা এবার অন্তর্ভুক্ত করেছি। এখানে গরু মহিষ ছাগল মারা গেলে সেখানে আমরা কৃষককে কিছু আর্থিক সহায়তা দান করব। আমি মনে করি আমি আজকে বলে গেলাম, আপনারা যত তাড়াতাড়ি অ্যাসেসমেন্ট করে আমাদেরকে তালিকা দিবেন, আমরা সেই হিসাবে আগামী অর্থ বছরে এই কাজটা আমরা হাতে নিতে চাই। তাহলে আমার মনে হয় যে এই যে বজ্রপাত যে মানুষ আজকে ভয়ভীত হয়ে পড়েছে, বিশেষ করে আপনাদের অঞ্চলে আর আমাদের উত্তর অঞ্চলে এটি ব্যাপকভাবে হয়, শিলাবৃষ্টি হয়, এটার থেকে তো আমাদের নিষ্কৃতি পাওয়ার কোনো উপায় নেই। তো গরিব মানুষের ঘর টিনের চালা ফুটা হয়ে গেছে, অনেক ছবি এমপি সাহেবরা আমাদেরকে দিয়েছেন। আমরা ইতিমধ্যে কেউটিন আমাদের যেহেতু আগের তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট তারা প্রকিউরমেন্ট করেন, এটা আমরা প্রকিউরমেন্ট করতে যাচ্ছি। আমরা জেলা প্রশাসকদেরকে কিছু টাকা দিয়ে দিব ইতিমধ্যে, কালকে আমরা বলেছি, সেটা দিয়ে ওনারা প্রকিউরমেন্ট করবেন। এইটাও যেন সঠিক তালিকা হয়, যে সমস্ত গরিব মানুষের, হতদরিদ্র মানুষের এই ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যেন আমরা টিনের মাধ্যমে তাদের ঘরটা ঠিক করে দিতে। এটারও একটা নীতিমালা আমি সংশোধন করেছি। আগে দেওয়া হয়তো সর্বোচ্চ 3 বান্ডিল ঢেউ টিন, এটা এখন সর্বোচ্চ পাবে 6 বান্ডিল। আগে দেওয়া হতো 3000 টাকা, এখন দিব আমরা প্রতি বান্ডিলে 6000 টাকা। কারণ আগের ওই 12 সালের নীতি আর এখন এই 26 সালে এসে একই থাকতে পারেন, এটাও পরিবর্তন করেছি। আশা করি আমরা এই সরকার জনাব তারেক রহমানের নেতৃত্বে শুধু দুর্যোগের ক্ষেত্রে নয়, কৃষির ক্ষেত্রে নয়, প্রত্যেকটা ক্ষেত্রে
যেভাবে তাৎক্ষণিকভাবে তাদের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা আছে, এটা অব্যাহত থাকবে।